রাজপথের লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াইয়েও কিছু একটা আপডেট রয়েছে। আইনি লড়াইয়ের ক্ষেত্রে প্রত্যেকে জানো যে 2 বছরের ডিএলএড, 4 বছরের বিএলএড যেটা খুব কম আছে, আর বিএড স্পেশাল এডুকেশন, এই 3টে হচ্ছে ভ্যালিড। বাকি সব ট্রেনিং কিন্তু বাদ হয়ে গেছে বিভিন্ন কোর্টের রায়ে। তো তারা কিন্তু এমনিই বাদ যাবে, কারণ তোমরা দেখেছো যে চলতি নিয়োগে কিন্তু শুধু বিএড নিয়ে মামলা করে রেখেছিল যে সাবজেক্ট টু আউটকাম হবে, কিন্তু বাদ গেছে কিন্তু এনআইএসরাও, তাদের নিয়ে কিন্তু মামলা প্রথমে করা ছিল না, তাও কিন্তু পর্ষদ কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তো যারা অলরেডি বাদ তারা কিন্তু বাদ যাবেই। এবার এদের বাদ দিয়ে আমরা কতজন আছি তার জন্য আমরা প্রত্যেকেই উৎসুক এবং প্রত্যেকেরই কৌতূহল আছে যে একটা লিস্ট প্রকাশ হোক, কে কতজন আছে আমরা জানবো, কে কত পেয়েছে দেখতে পারবো, প্রত্যেকের কৌতূহল আছে। তো এই বিষয়ে গ্রুপে আমরা অনেকদিন আগে বলেছিলাম এবং বাধ্য হয়ে বলেছিলাম, কারণ অন্যরা জেনে বুঝেও একটা কেস করেছে, বলছে পিডিএফ কেস, তো সেটার বিস্তারিত পরে বলছি। তো বিষয়টা হয়েছে পর্ষদ সভাপতির সাথেও আমরা যখন কথা বলি তখন সভাপতিও নিজে বলেন যে এরা তো বাদ, কিন্তু আমি যদি এখন এদের বাদ বলে ঘোষণা করি বা এদের বাদ বলে একটা লিস্ট আনাই বা এরা বাদ দিয়ে এরা রয়েছে বলে লিস্ট আনাই, তাহলে কিন্তু জটিলতাই সৃষ্টি হবে কেসের। এটা কিন্তু স্বাভাবিক এবং সত্য কথা। যখনই আমরা এদের বাদ দিতে যাবো এরা কিন্তু কোর্টে মুভ করবে, এবং অলরেডি বিএড থেকে শুরু করে অনেকেই টাকা তোলা শুরু করেছে, অনেকে ট্রেনিং আপডেট করবে বলছে, অনেকে 2টো ডিগ্রি আছে বলছে। তো মামলা কিন্তু প্রচুর হবে। এবার এই মামলাটা আমরা চেয়েছিলাম যে আমাদের নোটিশটা আসুক, তারপর মামলাটা শুনানিটা হোক, যাতে আমাদের কোনো প্রাথমিক তখন সমস্যা যাতে না হয়। কারণ বোর্ড যদি হট করে স্ট্যান্ড তাদের পাল্টে নেয়, যদি হট করে বলে যে আগে কতজন 22 ভ্যালিড পাস করে আছে এটা আগে কোর্টে তাহলে মিটে যাক, তোমরা তো কেস করেছো আর কেসও রয়েছে কোর্টে, এটা মিটে যাক, তারপরে আমরা তোমাদের নোটিশ নিয়ে ভাববো যে আগে কতজন 22 স্টেট পাস করেছে ভ্যালিড ট্রেনিং দিয়ে, তাদের সমস্যাটা আগে মিটুক, সেটা আগে বেরাক, কোর্টে ফয়সলা হোক, তারপরে হচ্ছে কি আমি তোমাদের নিয়ে ভাববো, তোমাদের সুযোগ দেবো ইন্টারভিউ। তো এই স্ট্যান্ডটা যাতে বোর্ড হট করে না নিতে পারে তার জন্য চেয়েছিলাম যে মামলাটা একটু আমাদের নোটিশ আসার পরপরই তোলা হবে, তার আগে সব রেডি করে রাখা হবে। তো সেই মতো আমি গ্রুপে প্রমাণও দেখিয়েছি যে উকিলকে আমরা যে ডকুমেন্টস পাঠিয়েছিলাম সেই স্ক্রিনশট আপনারা দেখেছেন, কেস গ্রুপে যারা আছেন আমি দিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে এই পিডিএফ প্রকাশের কেস নিয়ে সমস্ত কিছু আলোচনা করে ব্রিফ আমাদের মতো আমরা লিখে কিন্তু উকিলকে দিয়েছিলাম, তার প্রমাণ আপনারা দেখেছেন। তারপরে পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে বিএডদের একটা ক্লারিফিকেশন মামলা ছিল 11 তারিখে, যেটা 11 জানুয়ারি যত সম্ভব জাজমেন্ট হলো, অর্ডার হলো আর কি, তো সেই দিনই আমরা আবার কোর্টে এসেছিলাম এবং সেই দিন লাইভ করে কিন্তু আমরা একটা আপডেট দিচ্ছিলাম, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী কেস, সেই দিন মেনশনও হয়েছিল সেই বিষয়ে। তো সেই দিন আমরা কোর্টে এসেছিলাম, সেই দিন আমরা পিডিএফ নিয়ে আলোচনা করেছিলাম। এবার তখন আমাকে আমাদের বিদেশদার ফোনে প্রীতম ফোন করে। প্রীতম হচ্ছে এই অ্যাসোসিয়েশনের প্রীতম, শিল্পী আছে, ওরা অনেকেই কনফারেন্সে ছিল, তো সেখানে ফোন করে ওদের এমন বুঝিয়ে বলি যে তোমাদের একটা লাইভ মনে হয় দেখলাম, আমাদের তো ব্লক করা, আমরা তো দেখতে পাই না ওদের লাইভ, যাই হোক আমাদের ওই পার্সোনাল মেসেজ করে অনেকে বলে যে দাদা এরা তো এই মামলা করছে। তো সেটা জানার পরে শিল্পী প্রীতম এদের বুঝিয়ে বললাম, ওরাই ফোন করেছিল, ওদের বুঝিয়ে বললাম যে তোমরা এই মামলাটা যেহেতু এখনো ফাইল করোনি, তোমরা প্রাথমিক আলোচনা করেছো, তো সেই ক্ষেত্রে একই মামলা তো আমাদের দেওয়া রয়েছে এবং টাকা পয়সা সব অলরেডি পে করা রয়েছে, তাই তোমরা এটা একটু ভাবো, চিন্তা ভাবনা করো যে একই মামলা বেকার করবে। আর ওদের কি কি বিষয়ে মামলা সমস্তটা ডিটেলস তখন বুঝিয়ে বলি। সমস্ত কিছু শোনার পর আমি ভেবেছিলাম ওরা বুঝেছে এবং ওদের কথা শুনে তাই মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে কিছুদিন বাদে হট করে দেখলাম ওরা ফান্ডিং করছে এবং আরও অন্যান্য নানান রকম ওদের যে পার্সোনাল গ্রুপ ভাবে যে ওই কথাগুলো বাইরে যাবে না, সেখানে নানান রকম কুরুচিকার মন্তব্য করছে এবং কথা বলছে। তো সেটা দেখে তারপরে আমি কিছুটা বাধ্য হয়ে এই পিডিএফ যে কেস করা হচ্ছে সেটা বাইরে আনি। আমরা ভেবেছিলাম এটা এমনি করবো যে বিপক্ষরা যাতে না জানতে পারে, যাতে সমস্যা না হয়, সেজন্য আমরা ফান্ডিংটাও কিন্তু পিডিএফে তুলিনি এবং পোস্টারও আজ পর্যন্ত করিনি, আপনারা জানেন। কিন্তু সমস্তটা যখন তারা বাইরে নিয়েই চলে এসছে, তাই কিছুটা আপডেট বাধ্য হয়ে দিতে হয়েছে, কারণ তারা কুৎসার অর্ডার ছিল যে কেস নাকি করা হয়নি। তো জানুয়ারি মাসে কিন্তু কেস করা হয়েছিল পিডিএফের, আর তার আগে তো সব দেওয়াই ছিল, যেহেতু ক্লারিফিকেশনের মামলা জানুয়ারিতে জাজমেন্ট হলো, তারপর পরে আমাদের কেস ফাইল করা হয়েছিল। তখনও কিন্তু অ্যাসোসিয়েশনের মামলা ফাইল হয়নি, অ্যাসোসিয়েশনের মামলা ফাইল হয়েছে ফেব্রুয়ারি মাসে।
তো তারা সমস্তটা কিন্তু জানতো এবং অবগত ছিল, জানার পরেও তারা কিন্তু এই কেসটা করেছে এবং এই কেস করেছে তারা হয়তো নিজেরা পুরোটা জানে না বা জেনে বুঝে সবাইকে ভুল বোঝাচ্ছে। কারণ তাদের কেসে কোনো পিডিএফ প্রকাশের কিন্তু কথা বলা নেই, কিন্তু তারা বলে বেড়াচ্ছে পিডিএফ প্রকাশের মামলা। তাদের যে কেসটা রয়েছে, কেসটা যাদের যাদের কাছে আছে ডিটেলস প্রত্যেকে পড়বে। সেখানে রয়েছে বিএড যেহেতু বাদ হয়ে গেছে, তাই বিএডদের বাদ দিতে হবে, আর বিএড যারা যারা আছে তাদের লিস্ট প্রকাশ করতে হবে। তাদের কেসের মূল যে আবেদন সেটা রয়েছে এইটা। এবার এই ক্ষেত্রে বলি, বিএড তো এমনি বাদ, সে অনেকে 17-র একটা মামলার কথা বলে, যে 17-রা একটা মামলা করেছিল, বোর্ড তো একটা নোটিশ দিয়েছিল যে বিএডরা সাবজেক্ট টু আউটকাম হিসেবে অ্যাপ্লাই করছে। তো সেই মামলা গুরুত্বটা খুব একটা যে বলবো যে খুব একটা গুরুত্ব রয়েছে সেরকমও না। সেই মামলা করলেও যা হতো, সেই মামলাটা না করলেও তাই হতো। কারণ আপনারা দেখেছেন এনআইএস নিয়ে, এনআইএসের ডিএলএড নিয়ে কিন্তু কোনো মামলা ছিল না, কিন্তু তারা কিন্তু বাদ হয়ে গেছে। তো একই রকমভাবে বিএডরাও বাদ হয়ে যেত, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তারা যে মামলাটা করলো, মামলাটা করে তাড়াহুড়া করে কোনো আলোচনা না করে তারা তাড়াতাড়ি শুনানি করার চেষ্টা করছে এবং আমাদের নোটিফিকেশন আসার আগে, এবং এরপরে জটিলতা হয়তো সৃষ্টি হবে। যাই হোক, যা হবে হবে, হয়ে গেছে যা হওয়া। তো তারা এই মামলাটা করেছে, আপনারা জিজ্ঞাসা করবেন শুধুমাত্র কিন্তু বিএড বাদ দেওয়া, আর বিএড কারা কারা তাদেরকে একটা প্রশ্ন করবেন, তারা তো না বুঝে করেছে বা জেনে বুঝে করেছে, যে বিএড বাদ দেওয়ার জন্য মামলা করেছে, কিন্তু বিএড স্পেশাল এডুকেশন তাদের কারা বাদ দেবে? যারা সার্টিফিকেট ইন ফিজিক্যাল এডুকেশন দিয়ে টেট পরীক্ষায় পাশ করেছিল তাদের কারা বাদ দেবে? যারা ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন দিয়ে টেট দিয়েছিল তাদের কারা বাদ দেবে? যারা ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন দিয়ে টেট দিয়েছিল তাদের কারা বাদ দেবে? যারা এনআইএস এর ডিএলএড দিয়ে টেট দিয়েছিল তাদের কারা বাদ দেবে? এই যে 5টা ট্রেনিং রয়েছে তাদের বিএড বাদ দিয়েও, তাদেরও তো বাদ দিতে হবে, তাদেরও তো লিস্ট প্রকাশ করতে হবে। তো তার জন্য কি তারা এরকম 5টা আলাদা আলাদা মামলা করবে? মানে টোটাল 6টা মামলা করবে, 6বার ফান্ডিং করবে? তো এগুলো জেনে বুঝে তাড়াহুড়া করে করার কোনো দরকার ছিল না। কিন্তু আমরা কিন্তু সমস্তটা ঠান্ডা মাথায়, সমস্ত যে আমাদের বিএড বাদ দিতে হবে, বিএড স্পেশাল এডুকেশন বাদ দিতে হবে, আমাদের সার্টিফিকেট ইন ফিজিক্যাল এডুকেশন যারা আছে তাদের বাদ দিতে হবে, আমাদের ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন যারা আছে তাদের বাদ দিতে হবে, আমাদের ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন যারা আছে তাদের বাদ দিতে হবে, আমাদের এনআইএস এর ডিএলএড যারা আছে তাদের বাদ দিতে হবে। এই 6টা ডিগ্রি দিয়ে যারা যারা টেট পাস করেছে প্রত্যেককে বাদ দিতে হবে। তারপরে যারা পড়ে রইলো প্রত্যেককে আলাদা আলাদা করে লিস্ট প্রকাশ করতে হবে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ মামলাটা, পুরো গুছিয়ে পূর্ণাঙ্গ মামলাটা হচ্ছে এটা। সেখানে ওরা আংশিকভাবে শুধু করেছে বিএডদের বাদ দিতে হবে আর আমার লিস্ট প্রকাশ করতে হবে বিএড ক্যান্ডিডেটদের। আর এদিকে বলে বেড়াচ্ছে তারা পিডিএফ মামলা, তারা হয়তো বোঝে না বা জানে না বিষয়গুলো। তো যাই হোক, তারা তাড়াহুড়া করে মামলাটা আবার দেখলাম শুনানিও করাতে যাচ্ছে। তারা 17 দাদা দিদিদের সাথে হয়তো কথা বলেছিল এবং ওদেরই সোমেশদা রয়েছে, সোমেশদার সাথে আমাদের আগেও কথা হয়েছিল। তো সোমেশদা এদের ধরেছে, আর আজকে তারা দেখলাম একটা লাইভ করে যা নয় তাই বলেছে, কিন্তু তারা কিন্তু শুনানির সময় কোর্টেই আসেনি। কারণ আজকে আমি সকাল থেকে কোর্টে রয়েছি, যেই জজের ঘরে মামলা সেই জজের ঘরে আমি সকাল থেকে ছিলাম, তাদের কিন্তু একবারও দেখিনি। তারা অনেক পরে এসে একটা লাইভ করে বেরিয়ে গেছে। একজন মারা গেছেন, এটা ঠিক, পরে এসে জেনেছে ওরা, সেজন্য কোর্টে অন্যান্য কাজ বন্ধ ছিল, কিন্তু আর্জেন্ট ম্যাটার এবং মেনশনিং এগুলো হচ্ছে। আমি কিন্তু সকাল থেকে সেই কোর্টে ছিলাম এবং তারা যেহেতু মামলাটা রান করিয়েই ফেলেছে, তো এখন কিছু করার নেই, যা হবে দেখা যাবে। পরে যদি আরও কেস হয় সেগুলোও লড়তে হবে আমাদের, কিছু করার নেই নোটিশ আসার আগেই। তো আমাদেরও মেনশন হয়ে গেছে, বাধ্য হয়ে করতে হলো। আমি করতে চাইনি, যে ওটা নোটিশ আসবে তার পর করবো ভেবেছিলাম, যাতে জটিলতা না সৃষ্টি হয়। তো বাধ্য হয়ে ওদের জন্যই করতে হলো। আজকেও মামলাটা মেনশন করে দিয়েছে। যত সম্ভব সমস্ত কিছু ঠিক থাকলে কালকে হয়তো মামলাটা থাকবে। এবং একই যেহেতু ওদেরটা আংশিক, যে বিএড নিয়ে আমাদের বাকি 6টাও ট্রেনিং নিয়ে টোটাল, তো সেইটা যাই হোক প্রকাশ হলে ভালো, প্রকাশ হোক। তারপরে যখন জটিলতা সৃষ্টি হবে অন্যান্যরা গিয়ে কেস করবে, সেগুলো লড়তে হবে আমাদের। এই হচ্ছে বিষয় পিডিএফের। পরে আমি আবার একটা আলাদা লাইভ করে বিষয়টা বুঝিয়ে বলবো। আর তারা যেটা বলে বেড়াচ্ছে এই আমরা নাকি পরে কেস করেছি, তাদের কেস হয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাসে। কবে কেস ফাইল হয়েছে কেস নাম্বার দিয়ে সার্চ করলেই দেখা যায় যে কেসটা কবে ফাইলিং হলো, মানে রেজিস্ট্রেশন ডেট কবে বললো আর ফাইলিং ডেট কবে বললো, সব দেখা যায়। তারা ফেব্রুয়ারিতে করেছে, আমাদের কেস কিন্তু জানুয়ারিতে হয়ে গেছিলো। এবং তারা সমস্তটা জেনে বুঝে, তারা যদি অস্বীকার করে তাহলে খুঁজতে হবে যে ফোনে রেকর্ড আছে কিনা, রেকর্ডগুলো তাহলে আমাদের দিতে হবে। কারণ তারা তো কথা বলেছিল, তাদেরকে সমস্তটা বলেছিলাম।
এমনকি 24 তারিখ যখন পর্ষদ সভাপতির সাথে আমরা দেখা করতে যাই, তারা দেখলাম এসেছিল, আমরা দুজনকে ঢুকালো, তারাও ঢুকেছিল আমাদের পিছনে। তো সেখানে পর্ষদ সভাপতিকে পর্যন্ত আমি বিষয়টা বলে পর্ষদ সভাপতিকে কেসের প্রথম জিনিসটা দিলাম, প্রথম পেজটা আমাদের মামলার, সেগুলো দেখলো, সেগুলো জেনে বুঝেও তারা ফেব্রুয়ারি মাসে কেন মামলাটা ফাইল করলো, কি প্রমাণ করতে চাচ্ছে, যে একটা তাড়াতাড়ি রায় এনে যে আমরা কাজ করছি, আমরা দ্রুত গতিতে এই করছি, যেটা আজকের আভাস পেলাম। আজকে লাইভের বহর খুব দেখলাম, শুধুমাত্র একাধিক নানান কথা শুধু শুনলাম। ভালো, ঠিক আছে, কাজ করো। আর জাজমেন্টের কথা যে বলছে তাদের একটু মনে করিয়ে দিও যে আমাদেরও কিন্তু দুটো জাজমেন্ট হয়েছে, সেটা যদিও অন্য কারণে, অন্য মামলায়, আমাদের বিভিন্ন ধর্ণা এইসব মামলায় দুটো জাজমেন্ট আমাদেরও হয়েছে, দুটো শুনানি হয়েই হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে আলাদাভাবে অত প্রচার করি না। তো সমস্ত কিছুই হবে। আর ক্লাস 5 যেটা বলছে, ক্লাস 5ও দুটো হিয়ারিং হয়ে গেছে অলরেডি, আবার ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আছে। তো সবই কোর্টের নিয়মে চলবে এবং কোর্টের নিয়ম অনুযায়ী হবে, সেখানে তো আমাদের কিছু হাত নেই। আর আমরা আমাদের উকিলকে খুব জোর বলতে পারি যে এটা করুন স্যার। এবার তারা যদি তাদের সময় মতো করবে, তারা তো আর আমাদের কথায় হুটহাট করে না। তো এই হচ্ছে বিষয়। আমরা আমাদের জায়গা থেকে বারবার রিকোয়েস্ট করি, বারবার তাদের ওখানে যাই, গিয়ে জ্বালাতন করি তাদেরও, যে এটা তাড়াতাড়ি করুন, এটা তাড়াতাড়ি করুন। তো এই হচ্ছে কথা, যে কোর্টের মতো চলবে, আমাদের কথাই চলবে না। তো সবাই আজকে যারা এসেছিল, আমিও একটু আশ্চর্য হয়েছি, খুব ভালোও লাগছে যে অল্প দিনের মধ্যে এতজন সংগ্রামী বন্ধু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আগামীকালে এই ভিড় আরও বাড়বে। ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে লাইভটা। ঠিক আছে, রাখছি, শুভরাত্রি। আরে কেসটা বুঝাতে হবে, ঠিক আছে। তাহলে যেটা মানে শেষ বিষয় যেটা দাঁড়াচ্ছে যে একদিনে হবে না, কিন্তু একদিন হবে। এই ক্রমাগত আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, ক্রমাগত মিছিল, ক্রমাগত লড়াই সংগ্রাম, অবস্থান, ধর্ণা সব চালিয়ে যেতে হবে। সেটা করতে করতে সরকারের ওপর আমাদের মূল দরকার তো সরকারের ওপর চাপ সৃষ্টি করা, আমাদের ভ্যাকান্সিটাকে আদায় করে আনা। সেই ভ্যাকান্সিটা আদায় করার জন্য যত রকমভাবে চাপ দেওয়া যেতে পারে, যত রকমভাবে আন্দোলন তৈরি করা যেতে পারে, ঐক্যমঞ্চ সব করবে। আর একটা কথা মাথায় রাখবেন সবাই, শেষমেশ সবার চাকরির জন্য কিন্তু একমাত্র ঐক্যমঞ্চ লড়বে, আর কেউ না। এটুকুই বললাম, বাকিরা বাড়ি গেল, আমরাও বাড়ি ফিরবো। সবাই ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি আমরা আরেকটা আন্দোলনের তারিখ ঘোষণা করবো তৈরি। আজকের যে ঐতিহাসিক, সত্যি কথা বলতে কি, আজকের যেভাবে তোমরা পথে এসছো, এটা আমি কুর্নিশ জানাই। আজকে মুখ্যমন্ত্রী আরামবাগ থেকে যে ঘোষণা করলো 1 লক্ষ শিক্ষক পদ প্রাথমিকে খালি আছে, তো আমাদের 1 লক্ষ দরকার নেই। বিহারের মডেল আজকে দেখলেন টিভি 9-এ যেটা বলছে, বিহারের মডেল চাইছে বাংলা। কোনো সিপিএম, কোনো কংগ্রেস, কোনো আদার্স, কোনো বিজেপি পার্টি কিন্তু আমাদের নিয়োগ নোটিফিকেশনে বাধা সৃষ্টি করছে না। আবারও বার্তা দিচ্ছি, আমাদের সব্বার নিয়োগ এই দাবি রাখতে হবে। এই দাবিতে পরবর্তী মুভমেন্টের অপেক্ষায় থাকো। পাতা কি বলছে? সবাই আসছে এক এক করে। আজকে সকাল থেকে আমাদের বিকাশ ভবন অভিযান ছিল, সেখান থেকে বিক্ষিপ্তভাবে বিধাননগরের মোট পাঁচটি থানায় আমাদের 22-এর ছেলেমেয়েদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তাদের উপরে অনেকের ওপরই অত্যাচার করেছে পুলিশ। তার কিছু উদাহরণ নিদর্শন আমরা দেখাতে পারবো। বিধাননগর উত্তর থানা, বিধাননগর দক্ষিণ থানা, বিধাননগর পূর্ব থানা, বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা, বিধাননগরের ওখানে ইকো পার্ক থানা, মোট 5টা থানায় আমাদের ছেলেমেয়েদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেখান থেকে এখানে যারা আছে, এখানে শুধুমাত্র বিধাননগর দক্ষিণ থানার ছেলেমেয়েরা রয়েছে, তাও সবাই নেই, অনেকে চলে গেছে। আমরা বাকিরা অপেক্ষা করছি বাকিদের আসার জন্য। সবাই কিছু না কিছু বলবে, এক এক করে বলুক। বলো, সবার তো বড় বলো না। এইমাত্র আমাদের সকল সদস্য আমাদের সম্পাদক সুভাষকে, আর সাথে আরেকটি ছেলে, ওর নামটা আমি ঠিক জানি না, ফিরোজ বলে ছেলেটা, এদের দুজনকে শুধুমাত্র বিধাননগর উত্তর থানায় আটকে রেখেছিল এবং ওদেরকে কোনোভাবে কথা বলা, কারোর সাথে দেখা করার সুযোগটুকুও দেয়নি তারা। সেটাই আমাদের সেক্রেটারি মহাশয় আবার হবে, সবাই তৈরি থাকো। আজকাল গৌতম বাবুকে আমরা সময় দিচ্ছি, যদি না দেয় নোটিফিকেশন, 50,000 ভ্যাকেন্সি দিয়ে দিন নেই, মিথ্যাচার চলবে না। 50,000 ভ্যাকেন্সি দিয়ে যদি নোটিফিকেশন না পাস করে, তাহলে ওনার বাড়ি ঘেরাও করবো, পরিষ্কার ওনার বাড়ি আমরা ঘেরাও করছি। সবাইকে পরের বার মানে প্রত্যেককে বলবো যে আমাদের সঙ্গে, আমরা তো আসছি, আবার সবাই আসো, সবাই মানে বেরিয়ে এলে তবেই আমাদের নোটিফিকেশন আসবে। আজকের আন্দোলন খুব ভালো হয়েছে, এর থেকেও ভালো করতে হবে আমাদেরকে, আমাদের নোটিফিকেশন আনতে হলে। তুমি কিছু বলো, নামটা আমি জানি। আমি এসেছি পূর্ব বর্ধমান দেইপুর থেকে। হ্যাঁ, সবাইকেই বলবো বাড়িতে বসে দেখো না, প্লিজ আন্দোলনে এসো, আন্দোলনই একমাত্র পথ দেখাতে পারি। এটাই আমার মানি ব্যাগ হারিয়ে গেছে, আমার নাম্বারটা তুমি রাখো।
হ্যাঁ শুধু বাঁকুড়া থেকে এসেছি, সেই ভোর 4:30টায় বেরিয়েছি, এখনো বাড়ি যাইনি। তবে আজকে আন্দোলনটা করার পর নিজের খুব ভালো লাগছে যে এরকম একটা দরকার ছিল। অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো তোমরাও এসো, পরের বারে আরো বড় যেন কিছু করতে পারি আমরা। থ্যাংক ইউ। যারা বারবার করে চারিদিকে কুৎসা রটাচ্ছ যে তোমরা মিছিল করছো, ধর্ণা করছো, আন্দোলন করছো, কিছুই তো নিট ফল কি, কোনো ফল আনতে পারছো না। আরে ভাই, একদিনে কিছু হয় না, কিন্তু একটা দিন হবে। ওই একটা দিনের জন্য আমাদেরকে ধারাবাহিকভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। ঐক্যমঞ্চ প্রথম থেকে যে লড়াইগুলো চালিয়ে যাচ্ছে, যেভাবে প্রতিটা মিছিলে, প্রতিটা আন্দোলনে দিনের পর দিন আমাদের জমায়েত বেড়ে চলেছে, আমরা কথা দিচ্ছি সামনের জমায়েতে আমাদের 2005 ছেলে মেয়ে হবে, আমরা এটা দেখিয়ে দেবো করে। এবং সেই চাপ সরকার সহ্য করতে পারবে না। আজকে যারা এসেছিল প্রায় 1000 থেকে 1500 মতো, তাদের প্রত্যেকজনকে আমি পুলিশ জানাই, স্যালুট জানাই। আপনারা এইভাবে আছেন, আমাদের নোটিফিকেশন অবশ্যই আসবে। নোটিফিকেশনের জন্যই এত আন্দোলন। সবাইকে বলবো এইভাবেই আবার পথে নামো, যদি পথে নামতে পারো তাহলেই নোটিফিকেশন আসবে। তো সবসময় আপনারা সকলে মানসিকভাবে প্রস্তুতি নিন, আমরা খুব তাড়াতাড়ি আবার একটা বড় পদক্ষেপ নিতে চলেছি। আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুতি থাকুন, এবার আন্দোলন হবে আরো বড়, আরো বৃহত্তর। লোক দেখবে।